রূপবতী দুদিকে মাথা ঘুরিয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়, তারপর ঠোঁট উল্টে উৎসুকভাবে শুধায়। বুঝলাম সব। আচ্ছা লিয়া, বলতো তোর কিরকম ছেলে পছন্দ জীবনসঙ্গী হিসেবে? আর তোর বর হিসেবে ডক্টর, ইঞ্জিনিয়ার নাকি প্রশাসনিক ক্যাডার কোনটা হলে মানাবে? এখন তো সবার ফার্স্ট চয়েস থাকে এসবে। নন ক্যাডাররা কি দোষ করলো বোন? সবাই যদি ক্যাডারকেই বিয়ে করতে চায় তাহলে নন ক্যাডারদের কি হবে? তারা তো দেখছি বউ বিনা মরবে। রূপবতী ঠোঁট টিপে হাসে, বড় বড় পাপড়িওয়ালা টানা টানা চোখ জোড়া বার কয়েক পলক ঝাপটায়, অতপর অস্পষ্ট আওড়ায়। পেশা কি সেটার থেকে বড় হলো পার্সোনালিটি। আমি মন থেকে চাই একজন প্লেজেন্ট পার্সোনালিটি সম্পন্ন মানুষ আমার জীবনে আসুক। আর বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। সম্মানজনকভাবে, মানসম্মতভাবে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কিছু থাকলেই চলবে। রূপবতী মজার ছলে বলে ওঠে। দাঁড়া, তোর জন্য সরকারি চাকরিজীবী ভুঁড়িওয়ালা টাকলা দেখে একজন নবম গ্রেডের নন ক্যাডার খোঁজ করব আজকে থেকে। বারান্দার লোহার গ্রিল দিয়ে বাইরে দৃষ্টি দিতে লিয়ার নজর স্থির হয় গেটের সামনে দাঁড়িয়ে থাকা মানবের দিকে। লিয়া আরো অবাক হয়, একটা বাচ্চা মেয়েকে দৌড়ে মানবটার হাত ধরতে। জারিফ মেয়েটার হাত ধরে আছে, আর সামনে এক মেয়ে দাঁড়িয়ে কিছু বলছে। মেয়েটাকে লিয়া খুব ভালো করেই চেনে, স্যারের মেয়ে। বাচ্চা মেয়েটার কাঁধে ব্যাগ। লিয়া মনে মনে বলে, বাচ্চা মেয়েটা সুমিয়াপুর কাছে প্রাইভেট পড়তে এসেছিল মেবি। তবে ওই লোকের কি হয়? মেয়েটা নিজের বাচ্চা? এটা ভাবতে লিয়া আরো আশ্চর্যজনিত হয়। লিয়া বিস্ময়কর চাহনিতে যে অস্পষ্ট স্বরে ফের বলে ওঠে, বাবা, দেখে বোঝা যায় না, অথচ এত বড় একটা বাচ্চার বাবা। স্ট্রেঞ্জ। কথাগুলো রূপন্তীর কানে পৌঁছাতে লিয়াকে শুধায়। কার কথা বলছিস? কোন বাচ্চা আর কার বাচ্চা? কি বলছিস পরিষ্কার করে বল। লিয়া ইশারা করে দেখিয়ে বলে, ওই যে গেটের কাছে দাঁড়ানো ইয়াং ম্যানের কথা বলছি। মেয়েকে পড়াতে বোধহয় সুমিয়াপুর কাছে আসছিল। মনে হয় প্রেম টেম করে অল্প বয়সে বিয়ে শাদী করেছিল। আর বছর ঘুরতে না ঘুরতেই বাচ্চা কাচ্চাও ডাউনলোড করে ফেলেছিল। রূপন্তী ঘাড় ঘুরিয়ে জারিফকে দেখে নেয়, তারপর লিয়ার দিকে সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে বলে, ব্যাপার স্যাপার কি? লোকটাকে নিয়ে তোর এত কৌতূহল কিসের দোস্ত? লোকটার উপর ক্রাশ ট্রাশ খাসনি তো? লিয়া ভাব নিয়ে বলে, ক্রাশ খাবো আমি? তাও আবার বিবাহিত এক বাচ্চার বাপের উপর? ইম্পসিবল। আর যদি বলি লোকটা অবিবাহিত, বাচ্চাটা ওনার না, বাচ্চাটা অন্য কারো, তখন? রূপন্তীর কথা শুনে জারিফ আর বাচ্চা মেয়েটা সম্পর্কে জানতে লিয়ার কিউরিসিটি আরো কয়েকগুণ বেড়ে যায়। লিয়া চোখে মুখে উৎসুকতা নিয়ে প্রশ্ন করে ওঠে। এই রূপু, তুই চিনিস ওনাকে? কিভাবে? রূপু সোজা হয়ে বসে, লিয়ার উৎসুক মুখাবয়ের দিকে তাকিয়ে বলে, চিনি, আমার ভাইয়ার ফ্রেন্ড। বাচ্চাটা ওনার বোনের মেয়ে। ওনার বোন নাকি এই মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে। আর মেয়েটা ওর নানু বাড়িতেই থাকে সেই জন্ম থেকেই। কথাগুলো শুনে লিয়ার মনটা ব্যথিত হয়। বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক মা প্রাণ হারায়, পরিবার আত্মীয় স্বজন হারায় ভালোবাসার একজন সদস্যকে। জন্ম মৃত্যু সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছে। তারপরেও মানুষের মন আর্তনাদ করে বলে ওঠে, ইস, অকালে প্রাণ গেল অমুকের, এই বাচ্চাকে জন্ম দিতেই প্রাণ হারালো। এমন কথা শুনে বড় হয় মাহারা শিশুরা। এদিকে মায়ের স্নেহ মমতা ছাড়া বেড়ে ওঠা, আবার অন্যদিকে সমাজের মূর্খ কিছু মানুষের নির্বুদ্ধিতা সম্পন্ন কথা শোনা, যা শিশুর মানসিকতায় আঘাত করে। মেয়েটারও মানে এ কথাটা শোনার সাথে সাথে লিয়ার কোমল হৃদয়টা কেঁদে উঠল। লিয়া ভারী গলায় বলে ওঠে, বিষয়টা খুব প্যাথেটিক। এত সুন্দর একটা বাচ্চা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলো। উফ। আর পরিবার হারালো আদরের একজন সদস্যকে। রূপন্তী রাশভারী স্বরে বলে, ঠিক বলেছিস। তবে শুনেছি বাচ্চা মেয়েটাকে বাসার সবাই খুব আদর করে। জারিফ ভাইয়া বোনকে অনেক ভালোবাসতেন। আর সেই বোনের অস্তিত্ব এই মেয়ে। এখন নাকি জারিফ ভাইয়ার চোখের মনি এই বাচ্চা মেয়েটা। আমার ভাইয়ের কাছ থেকে মামা আর ভাগিনার অনেক গল্প শুনেছি। কথা শেষ করে রূপন্তী মলিন হাসে। লিয়া দীর্ঘশ্বাস ছেড়ে সোজা হয়ে দেয়া খাতার অঙ্কটা তুলতে থাকে, তারপর কিছু মনে হতেই প্রশ্ন করে, উনি চেনে তোকে? তোকে দেখেছে কখনো? উনি আবার কে? হু ইজ হি অর শি? রূপন্তীর কথা শুনে লিয়ার খানিকটা রাগ হয়। এই মেয়ে ইচ্ছে করে প্রশ্ন করছে নাকি বুঝতে পারছে না লিয়া কার কথা বলছে। লিয়া কপাল কুঁচকে দাঁতে দাঁত পিষে বলে, এতক্ষণ যার কথা বলি, ওই যে বাচ্চা মেয়েটার মামা, তোর ভাইয়ের ফ্রেন্ড, ওই জারিফ না কি যেন তার কথা বলছি। রূপন্তী মাথা নাড়িয়ে বলতে থাকে,
ও, জারিফ ভাইয়া। চেনে তো, আমাদের বাসায় কয়েকবার গিয়েছে। লাস্ট এই তো 1 সপ্তাহ আগে গিয়েছিলেন চাকরি হওয়াতে মিষ্টি মুখ করাতে। লিয়া জানতে আগ্রহী হয়ে শুধায়। কিসে চাকরি হয়েছে? উনি বাকৃবিতে মাস্টার্স করেছেন। সব ইয়ার মিলে ফার্স্ট ক্লাস 5-এর মধ্যে পজিশনে ছিলেন। এক কথায় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এগ্রিকালচার ফ্যাকাল্টিতে প্ল্যান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টের লেকচার হিসেবে জয়েন করেছেন। নাতাশা স্কুলের ম্যাম হলেন সুমি। আজ প্রথম নাতাশা সুমি মিসের কাছে প্রাইভেট পড়তে আসে। জারিফ মিস সুমিকে সিরিয়াসভাবে অনেক কিছুই বলল এতক্ষণ। অবশেষে বলল, প্লিজ, অন মাই রিকোয়েস্ট, নাতাশার উপর কখনো পড়াশোনা নিয়ে প্রেশার দেবেন না। আর এতক্ষণ শুনলেন তো ওর অসুস্থতার কথা। সুমি এক হাতে নাতাশার গাল আলতো করে ছুঁয়ে বলে, চিন্তা করবেন না, ওর অসুস্থতার কথা শুনে আমার নিজেরও খুব খারাপ লাগছে। কি বলে সিম্পাথি দেব ভেবে পাচ্ছি না। তবে বলতে চাই, আল্লাহর উপর ভরসা রাখুন, এক সময় নিশ্চয়ই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। নাতাশা মিসের কাছ থেকে বিদায় নিয়ে জারিফের সাথে টয়োটা গাড়ির কাছে আসে। জারিফ গাড়ির পেছনের দরজা খুলে নাতাশার ব্যাগটা রাখে। তারপর সামনের দরজা খুলে নাতাশাকে সুন্দর করে বসিয়ে দিয়ে সিট বেল্টটা বেঁধে দেয়। অতঃপর নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। ড্রয়িং রুমের সোফায় শুয়ে স্মার্ট টিভিতে স্পোর্টস দেখছে নীল। এমন সময় যারা বাইরে থেকে এসে কাঁধ থেকে স্কুল ব্যাগটা সোফার উপর রেখে এক আসন বিশিষ্ট সোফায় গা এলিয়ে আয়েশ করে বসে। তার মধ্যে নিরুপমা বেগম হাতে চায়ের কাপ নিয়ে এসে পাশের সোফায় বসেন। নীল নিরুপমা বেগমকে উদ্দেশ্য করে বলে, আম্মু, আমার কফি কই? নিরুপমা বেগম চায়ের কাপে ছোট্ট করে চুমুক দিয়ে বলে, চারু কফির জন্য দুধ চুলায় বসিয়েছে, ওয়েট কর, নিয়ে আসবে। আমার মাথাটা ভীষণ ধরেছে, তাই কড়া করে 1 কাপ চা খাচ্ছি। আহ, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। যারা বলে ওঠে। নিরুপমা বেগম ভরাট গলায় বলেন, যারা মা, সব সময় পেন কিলার খাওয়া ঠিক নয়, শরীরে ব্যাড ইফেক্ট পড়ে। নিরুপমা বেগমের কথার মাঝে নীল ফোড়ন কেটে যারাকে উদ্দেশ্য করে বলে, এই যে যারা, কথা শুনে তো মনে হচ্ছে বেশ ডক্টর ফক্টর হয়ে গিয়েছিল। মেডিসিন জাস্ট করেছেন, যার কিনা নাক টিপলে দুধ বের হবে। কথাগুলো শ্রবণ হতে যারার সুন্দর ফুরফুরে মেজাজটা খারাপ হতে থাকে। যারা নাক মুখ কুচকে বলে। যারা কথা শেষ করে পাশে থাকা স্কুল ব্যাগটা সোজা করতে থাকে। নীল মৃদু হেসে ব্যঙ্গ করে বলে, এই যে সিন্দাপাতের মতো একটা বস্তা ফিটে ঝুলিয়ে সকাল বিকেল এই যে প্রাইভেটে থেকে ও কোচিংয়েও যায়, তা শুধু যাওয়া আসায় নাকি পড়াশোনায় কিছু করিস? পড়াশোনার কোনো টপিক ধরলে তো শিওর পারবি না। পারবি বল, পারবি? নিরুপমা বেগম ছেলেকে শাসিয়ে বলে, আহ নীল, হচ্ছেটা কি? ছোট বোনের সাথে কেউ এরকম করে? যারা তোর থেকে কত ছোট না? কোথায় বোনকে স্নেহ করবে, আগলে রাখবে, তা না করে সব সময় চুলোচুলি ঝগড়াঝাঁটি বাঁধিয়ে ছাড়িস। যারা নাকের পাটা ফুলিয়ে রাগান্বিত স্বরে বলে। যারার কথায় নীল থতমত খেয়ে বসে। যারা যে পাল্টা প্রশ্ন করতে বলবে তা নীল ভাবেইনি। নীল তো মজার ছলেই বলেছিল। 10 সেকেন্ড ভেবে নিয়ে নীল শান্ত গলায় বলতে লাগে, ওকে ফাইন, খুব তো সায়েন্স নিয়ে পড়ছিস, ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া শখ। দেখি তোর মেধা কতটুকু। বলতো নীল, রঙের তরঙ্গ ধৈর্য কত? যারা কিছু সময় মনে করার চেষ্টা করে। অনেক চেষ্টা করেও যখন মনে করতে পারলো না, তখন হাল ছেড়ে দেয়। কয়েক সেকেন্ড পরে কিছু মনে হতেই যারা ফিচেল হাসে, দাঁত কেলিয়ে ঠোঁট প্রসারিত করে বলে। কথাটা শেষ করে যারার চোখে মুখে বিশ্ব জয় করা হাসি ফুটে। যারার মুখের এক্সপ্রেশন দেখেই মনে হচ্ছে নীলকে জব্দ করার মতো একখানা কথা সে বলেছে। প্রশ্নের সঠিক উত্তর পারেনি তাতে কি হয়েছে? নীলকে বাঁকা উত্তর দিয়ে যারা শান্তি লাগছে। এতেই যেন যারার মনে প্রাণে শান্তির বন্যা বয়ে যায়। আহ, কি শান্তি লাগছে এবার। এমন মুখাভয় করে যারা সোফার হেডে মাথাটা আস্তে করে রাখে আর চোখ বন্ধ করে মনে মনে হাসে। গোলগাল ফর্সা মুখে চমৎকার হাসি নিয়ে নিরুপমা বেগম যারাকে সাপোর্ট দিয়ে বলে, একদম ঠিক বলেছিস যারা, তোর উত্তরটা আমার বেশ মনে ধরেছে। নিজের পড়াশোনার কোনো খোঁজ নেই,
সেদিকে নজর নেই। নিজের পড়ালেখার ব্যাপারে উদাসীন, বাতাসে গা ভাসিয়ে চলে, আর অন্যদের প্রাইভেট কোচিং নিয়ে মশকরা করে। নিজে তো সারা দিন বাইক নিয়ে সারা শহর টই টই করে মারিয়ে বেড়ায়। কিয়ৎক্ষণ থেমে নীলকে উদ্দেশ্য করে মোটা চোখে তাকিয়ে কণ্ঠে খানিকটা রাগ মিশিয়ে বলতে থাকেন, বাড়িতে তো আরও একটা ছেলে আছে, তাকে দেখেও তো কিছু শিখতে পারিস নীল। বড় ভাইয়ের কাছ থেকে কিছু আচরণও তো শিখতে পারিস। এই যে জারিফকে দেখ, কত সুন্দর নিপুণতার সহিত সব কিছু করে। ছেলেটার সব দিকে নজর দিয়ে চলে। ভাবি হাই প্রেশারের মানুষ, প্রায় সময় অসুস্থ থাকে। আবার যারার প্রাইভেট কোচিং আছে, নাতাশাকে নিয়ে মিসের কাছে পড়াতে দিয়ে ওদের অপেক্ষা করার অবস্থা নেই। জারিফ নিজেই নাতাশাকে নিয়ে গিয়েছে, জারিফকে বলা কওয়া লাগেনি। আবার নাতাশাকে চেক আপ করাতে একাই নিয়ে যায়। জারিফ নিজ থেকে দেখে শুনে চমৎকার করে সব কিছু সামলে নেয়। আর তুই কানের পাশে হাজারবার ঘ্যান ঘ্যান করেও তোকে দিয়ে সুতোটিও নাড়ানো যায় না। তুই তাহলে কি পারিস? পারিস তো শুধু টাকা উড়িয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে আর শপিং করতে। শুরু হয়েছে কানের পাশে ভাঙা টেপ রেকর্ডার। উফ, অসহ্য। ধ্যাত, এই পাঁচাল সকাল বিকেল শুনতে আর ভালো লাগে না। কে বলেছিল ব্রোকে সব দিক দিয়ে এত পারফেক্ট হতে? কথাগুলো মনে মনে আওড়ালো নীল, তবে মুখে সেটা প্রকাশ করেনি। এসব কিছু ভেবে মনে মনেই মাথা ঝাড়া দিল। নীল না পারছে এখানে থাকতে, আর না পারছে মায়ের কথা উপেক্ষা করে উঠে যেতে। নীল মায়ের কাছে বাদর ছেলে হতে রাজি আছে, তবে বেয়াদবি করতে রাজি না। মা যে তার ভালোর জন্যই সবসময় এমনটা বলে তা নীল ভালোই জানে, বুঝে। কিন্তু কি আর করার, অলসতার 420 স্বভাব যে নীলের শিরায় শিরায়, তাই তো পড়াশোনায় মনোযোগহীন। অন্যদিকে আড্ডাতে বাজিমাত তার। উফ, যারার উপর তরতর করে নীলের রাগের পারদ বাড়তে থাকে। এই শাকচন্নির জন্য এখন মায়ের কাছে তার বকুনি শুনতে হচ্ছে। নীল এটা ভেবে যারার দিকে কটমট চোখে তাকায়। নীলের রাগের তোয়াক্কা না করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে যারা উঠে দাঁড়ায়। অতপর যারা মুখ ভেঙচি দিয়ে নিজের রুমের দিকে যেতে থাকে। নীলের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় শব্দ করে বাজা নীলের ফোনের রিংটোনটা যারার কানে আসে। যারা কানটা আর একটু সজাগ করে শিওর হয়। তারপর ভেতরে গিয়ে নীলের রুমের বেডের উপর ফোনটা দেখে। যারা হাত দিয়ে ফোনটা ধরার আগে বেজে বেজে কলটা কেটে যায়। ফোনটা হাতে তুলে নিয়ে যারা আওড়ালো। এমন সময় আবারও রিং বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ইংরেজি ফ্রন্টে অ্যালিনা নামটা জলজল করছে। আবারও কল কেটে যেতে পারে এই ভেবে যারা রুম থেকে বের হয়ে কয়েক পা এগিয়ে যেতে যেতেই কলটা রিসিভ করে। রিসিভ করার সাথে সাথে ফোনের ওপাশ থেকে মেলে স্টাইলি চিকন গলার স্বর ভেসে আসে। কথাটা শোনার সাথে সাথে যারার চোখ ছানা বড়া হয়ে গেল। নীল বেবি, তুমি কোথায়? আমি এতবার তোমায় কল করছি, তুমি রিসিভ করছো না যে? যারা চোখ বড় বড় করে কথাগুলো হজম করার চেষ্টা করে। ফোনের এপাশ থেকে কোনো সাড়া না পেয়ে ফোনের ওপাশের মানবী ফের মলিন স্বরে শুধালো, কি হলো বেবি? কিছু বলো না কেন? এবার আর যারা চুপ থাকতে পারলো না, হালকা কেশে গলাটা ছেড়ে নেয়। ভাব নিয়ে চিকন স্বরে, যাকে এক কথায় বলে কোকিল কণ্ঠে বলে ওঠে। ফোনের ওপাশের মানবী উৎসুকভাবে জানার জন্য প্রশ্ন করে। হু আর ইউ? যারা সেসব প্রশ্নের উত্তর না দিয়ে গট গট করে ড্রয়িং রুমে চলে আসে। নীলের সামনে দাঁড়িয়ে এক হাত কোমরে দিয়ে অন্য হাতে ফোনটা নীলের দিকে বাড়িয়ে দেয়। কণ্ঠে শীতলতা নিয়ে বলে, এই যে ভাইয়া, ফোন রেখে এখানে আইস করে শুয়ে স্পোর্টস দেখছিস? ওদিকে তোর মাম্মি তো ফোনের ওপর ফোন দিয়ে যাচ্ছে। এবার ফোনটা ধর আর কথা বল, আর তোর মাম্মিকে চিন্তামুক্ত কর। যারার কথা নীলের মাথার উপর দিয়ে যায়। নীল যারার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছে না। নীল শোয়া থেকে উঠে বসে, এক হাতে কোষণটা কোলের উপর নেয়, যারার দিকে দৃষ্টি দেয়। আবার সামনের সোফায় বসে থাকা নিজের মায়ের দিকে দৃষ্টিপাত করে। নীল যেন কোনো সমীকরণ মেলাতে ব্যস্ত। নীল যারার হাতে নিজের ফোনটা দেখে মনে মনে আওড়ালো, শাকচুন্নিতা আবার কি ফোন দিয়ে এটেছে? আম্মু তো আমার সামনেই আছে, কার কথা বলছে? নীল একটু নড়েচড়ে বসে,
গম্ভীর মুখাবয় করে জারার পানে সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, আমার জানা মতে আমার কোনো স্টেপ মাদার নেই। ঝেড়ে কাশ, কার কথা বলছিস? কি আর করে বল। জারার স্বভাব সুলভ বাঁকা জবাব এলো। তুই নিজে দেখ তোর কয়টা মাম্মি আছে, তা তুই ভালো জানিস। জারার কথাগুলো শুনে নিরুপমা বেগম ভ্রু কুঁচকে ছেলের দিকে চেয়ে আছে। এহেন কথা শুনে কপালের ভাঁজগুলো প্রগাঢ় হয়। নীল জারার হাত থেকে ফোনটা নিতে যাবে, সেই মুহূর্তে মায়ের গম্ভীর মুখখানা চেয়ে শুকনো ঢোক গিলে নেয়। তারপর কিছু ভেবে অবাক হয়, চোখে মুখে চিন্তার ছাপ টেনে এনে বলে, আম্মু, তোমার বর আমাদেরকে না জানিয়ে কোনো অঘটনা ঘটায়নি তো? সারাক্ষণ চোর ডাকাতের পিছনে ছুটছে গিয়ে কোনো মহিলার থপ্পরে পড়েনি তো? কথাটা শেষ করে নিজের ফোনে নজর পড়তে নীল সাইলেন্ট হয়ে যায়। নীলের মুখের কথা হাওয়া হয়ে যায়। নীলের দুঠোঁট আর একসাথে হয়নি, বড়সড় একটা হাড় হয়ে রয়েছে, যেখানে একটা গোলগাল বড়সড় লাড্ডু অনায়াসে ঢুকে যাবে। যারা নীলের মুখের দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। ছেলের কথাগুলো শুনে নিরুপমা বেগম চোখ পাকিয়ে তাকায়। মায়ের রাগী দৃষ্টি নজরে পড়তে নীলের মুখটা চুপসে যায়, একদম আমসত্ব হয়ে যায় নীলের মুখটা। নিরুপমা বেগম রাগী দৃষ্টি নিক্ষেপ করে ভরাট গলায় বলেন, দিন দিন তোর কথাবার্তা আর কাজকর্ম দেখে আমি চরমভাবে হতাশ হয়ে যাচ্ছি। এত বড় ছেলে, মুখে কোনো প্রকারের লাগাম নেই। নিজের বাপকে নিয়ে কেউ এমন মজা করে? দিন দিন তোর ইতুরের স্বভাব বেড়েই যাচ্ছে, আর এটা হয়েছে তোর বাপের জন্য। এক সন্তান বলে আদরে আদরে বাদর হয়েছিস। নীল মোবাইলটা হাতে চেপে ধরে, স্যান্ডেলের ভেতর পা দিতে দিতে জারাকে উদ্দেশ্য করে বলে, শুনেছি পরিবারের ছোট মেয়ের শয়তানের হাড্ডি হয়, তাদেরকে দেখলে শয়তানও নাকি ভয় পায়। উঠে দাঁড়িয়ে জারার পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিসিয়ে বলে, শাকচুন্নি, তোকে লড়াতে শয়তানও তো ভয় পাবে। জারা মুখে বাঁকা হাসি নিয়ে জবাবে বলে, গুড ভাইয়া, বুঝেছিস তবে লেট করে। নীল নিজের রুমের দিকে যেতে যেতে মোবাইলের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে আওড়ায়, আরেক পেতনি কল দিয়েছে। রুমে গিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে। সুন্দর ঝলমলে একটা নতুন দিন। নাতাশার চেক আপের ডেট আজকে। জারেফ নিজেই ডক্টরের কাছে নাতাশাকে নিয়ে যায়। প্রায় 2 মাসের মতো হবে মেডিকেলের একজন শিশু ডক্টর নাতাশার ট্রিটমেন্ট করছে। প্রথমে যখন নাতাশার রোগটা ধরা পড়ে তখন পপুলারে অ্যাডমিট ছিল। তারপর ওখান থেকে একজন ডক্টর খানের কথা বলেন, যে কিনা এই রোগের স্পেশালিস্ট। তারপর থেকে ডক্টর খানের কাছেই আসে। মেডিকেলের পার্কিং লনে গাড়িটা পার্ক করে জারিফ। গাড়ি থেকে নেমে অপর পাশের ডোরটা খুলে নাতাশা সিট বেল্ট খুলে নাতাশাকে নিচে দাঁড় করিয়ে মুখে মাস্ক পরিয়ে দেয়। মাস্ক পরার পর নাতাশার বুক ভরে জোর করে শ্বাস টেনে নেয়। জারিফ স্মিত হেসে মায়া ভরা আদুরে গলায় বলে, কোনো সমস্যা হচ্ছে সোনা? কষ্ট হচ্ছে কি? নাতাশা মুখটা উঁচু করে জারিফের দিকে তাকিয়ে দুদিকে ঘাড় নাড়িয়ে বলে, একদম না, আমার তো খুব ভালো লাগছে। জারিফ গাড়ি থেকে সবুজ রঙের বড় মেডিকেল রেকর্ড ফাইলটা বের করতে থাকে। নাতাশার সামনে দিয়ে আসা যাওয়া করা অনেক লোকজন কপাল কুঁচকে দেখতে থাকে। হঠাৎ নাতাশার কিছু মনে হতেই ভ্রু কুঁচকে জারিফের এক আঙ্গুল ধরে ঝাঁকি মিষ্টি স্বরে বলে, মামা, আজকে ভালো আন্টির সাথে দেখা হবে তো? সেদিন তো ভালো আন্টির সাথে দেখা হয়নি, সেই জন্য আমার ভীষণ ভীষণ মন খারাপ হয়েছিল। শেষের কথাটা মুখটা ভারী করে ঠোঁট উল্টেই বলে নাতাশা। নাতাশার কথা শ্রবণ হতেই জারিফের মনের ক্যানভাসে ভেসে উঠে সেই মায়াবী নিষ্পাপ মুখটা। মায়াবী ফেসের অধিকারিণীর গোলাপি পাতলা ওষ্ঠদয় নেড়ে ধীরে ধীরে বলা শান্ত গলার কথা সব যেন ছবি হয়ে জারিফের দু চোখে ভেসে ওঠে। শুভ্র বেলি ফুলের পাপড়ির ন্যায় স্নিগ্ধ মুখটা বারংবার জারিফের দুনয়নে ভাসতে থাকে। এখানে যে কয়বার চেকআপের জন্য আসা হয়েছে সে কবারই সেই মানবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। লাস্ট চেকআপে দেখা হয়নি। প্রথম দিন ভুলবশত জারিফ নাতাশার ফাইলটা ফেলে চলে গিয়েছিল। সেই মানবীর মাধ্যমেই জারিফ ফাইলটা ফিরে পেয়েছিল। ফাইলের উপর পেশেন্টের নাম আর মোবাইল নাম্বার থাকায় ইন্টার্নের মেয়েটা সেটা হাতে পেয়ে ফেরত দেওয়ার জন্য উক্ত নম্বরে কল দেয়। ফোন রিসিভ করে ধীরে ধীরে বলা মেইলি সফট ভয়েস নাতাশার ফাইলের কথা বলে।
পরে বিকেলে মেডিকেলে আসে জারিফ ফাইলটা নিতে। এসে মেয়েটার থেকে ফাইল নেয় আর নাতাশার অসুখের ব্যাপারে অনেক কিছুই জানে। এরপর যে কবার দেখা হয়েছে মেয়েটার সাথে হালকা কথাবার্তা হয়েছে, সেটা অবশ্য নাতাশাকে নিয়ে। লাস্ট যেদিন এসেছিল সেদিন জারিফের নজর জোড়া বারবার মায়াময় স্নিগ্ধ মুখটার খোঁজ করেছিল। সেদিন নাতাশাকে নিয়ে ফেরার সময় জারিফের হৃদয় বারংবার বলছিল আজকে কিছু একটা অপূর্ণতা রয়ে গেল। তবে জারিফের মস্তিষ্ক সেসব মানতে নারাজ ছিল, তাই তো মনের ভাবনাকে পাত্তা দেয়নি। এ কয়দিনে আর বিশেষ করে মনেও পড়েনি মেয়েটার কথা। এখন নাতাশার মুখে মেয়েটার কথা শুনে জারিফের মেয়েটার কথা স্মরণ হয়, আর মনটাও যেন তার দর্শন এক নজরের জন্য হলেও পেতে চাইছে। জারিফ নাতাশার দিকে তাকে স্মিত হেসে শুধালো, ভালো আন্টিকে তোমার পছন্দ? ভালো আন্টির কথা তোমার মনে আছে দেখছে। নাতাশা মাথা ঝাঁকিয়ে বলে ওঠে, হ্যাঁ পছন্দ তো, একটু এত নয়, অনেক অনেক পছন্দ। শেষের কথা দুহাত মেলে ধরে বলে নাতাশা। শিশু বিভাগের গেটের সামনে এসে দাঁড়ায় ওরা। গেটের দায়িত্বে থাকা আনসার সদস্য কাঠের টুলের উপর বসেই একশোকাভাবে বলে, এখন যাওয়া যাবে না, ভিজিটর অ্যালাউ হবে না, এখন রাউন্ড চলছে, একটার পরে আসুন। জারিফ কথার পাল্টা কোনো কিছুই বলল না, শুধু হাতে থাকা ফাইলটা আনসার সদস্যর সামনে ধরে। বয়স্ক লোকটার বুঝতে বাকি থাকলো না যে এনারা ভিজিটর নয়, এনারা পেশেন্ট। তাই তো লোহার গ্রিল দেওয়া দরজাটা খুলে দিল। জারিফ নাতাশার হাত ধরে এগিয়ে গেল। ডক্টর খানের কক্ষের দরজা খোলাই ছিল। এক সাইডের দেয়ালে টানানো ডক্টর আলিফ শাহরিয়ার খান, এফসিপিএস শিশু, এমডি প্যাডিয়াট্রিক নেফ্রোলজি কনসালটেন্ট শিশু বিভাগ। দরজার সামনে দাঁড়িয়ে থাকাতেই সোজাসুজি টাওয়াল দিয়ে রাখা চেয়ারটা ফাঁকা দেখালো। তার মানে ডক্টর খান নেই, বোধহয় রাউন্ডে আছে। জারিফ নাতাশাকে নিয়ে শিশু নেফ্রোলজি ওয়ার্ডের এগিয়ে যেতে লাগলো। পরনে মিষ্টি কালারের থ্রি পিস, উপরে সাদা অ্যাপ্রন, গলায় স্টোথোস্কোপ ঝোলানো, হাতে একটা নীল রঙের প্লাস্টিকের ফাইল। নেফ্রোলজি ওয়ার্ডের থেকে বের হয়ে তাবাসসুম তাসনিম আসছে। এমন সময় সামনাসামনি জারিফের সাথে দেখা হয়। তাসনিম দাঁড়িয়ে পড়ে, জারিফও ঠায় দাঁড়িয়ে আছে। তাসনিম প্রথমে সালাম দেয়, তারপর নাতাশার দিকে ঝুঁকে এক হাতে নাতাশার নরম তুলতুলে গালে চিকন শ্যামবনের হাত ছোঁয়। আদরে মসৃণ স্বরে বলে, কিউটি ভাই, কেমন আছো? কি খবর? আবার দেখা হয়ে গেল। নাতাশার চোখে মুখে খুশি উপচে পড়ছে। নাতাশা ঝকঝকে তকতকে দাঁত বের করে হাসি মুখে বলে, আমি ভালো আছি। ভালো আন্টি, তুমি কেমন আছো? ভালো সোনা, তোমার সাথে দেখা হয়ে আমার ভালো পরিমাণটা যে আরো বেড়ে গেল। নাতাশার সাথে কথা শেষ করে মাথা উঁচু করে জারিফের দিকে তাকাতেই দুজনের চোখে চোখ পড়ে। জারিফ দৃষ্টিটা সরিয়ে নেয়, তারপর আমতা আমতা করে বলে, ইয়ে, ডক্টর খানকে ওনার রুমে দেখলাম না, উনি রাউন্ডে আছেন নাকি? মুখের উপর আসা এলোমেলো কিছু চুল এক হাতে আলতো করে কানের পাশে গুজে দেয়। তারপর মিষ্টি কণ্ঠস্বরে বলে, না, আজকে স্যারের ক্লাস ছিল তো। স্যার ক্লাস নিতে গিয়েছেন, ক্লাস শেষ করে এসে তারপর রাউন্ডে যাবে। হাতে থাকা রিচ ওয়াচের দিকে তাকিয়ে সময় দেখে নিয়ে ফের কোমল গলায় বলে, এতক্ষণে হয়তো ক্লাস শেষ হয়ে গিয়েছে। আপনি ওয়েট করুন, স্যার চলে আসবে এক্ষুনি। থ্যাঙ্কস। এরই মধ্যে তাসনিমের নজর যায় নেভি ব্লু শার্টের উপর সাদা অ্যাপ্রন পরা লম্বা চৌড়া বলিষ্ঠ দেহের অধিকারী বেশ সুদর্শন মানবের উপর। ডক্টর খানকে দেখিয়ে তাসনিম বলে ওঠে। জারিফ ডক্টর খানের সাথে দেখা করে সালাম দেয়। ডক্টর খান সালামের উত্তর দিয়ে নিজের কক্ষে যান। গিয়ে নিজ আসনে বসে দুহাত টেবিলের উপর ভাঁজ করে রাখে। নির্বিকার ভঙ্গিতে সামনের চেয়ার দেখিয়ে বলে। জারিফ নাতাশাকে নিয়ে বসে। ডক্টর খান নাতাশার ফাইলটা উপরে মোটা কাজ সেট করা টেবিলের উপর মেলে ধরে আর ভ্রু যুগল কুঁচকে চেক করতে থাকে। তারপর অ্যালবুমিন টেস্টের রিপোর্ট দেখে জারিফকে উদ্দেশ্য করে বলে। জবাবে জারিফ বলে, ইউরিন হিট ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ, রেগুলারই করা হয়। জারিফ দীর্ঘশ্বাস ছেড়ে মলিন মুখে শুধায়, আচ্ছা ডক্টর, এটা একেবারে কিওর হবে না? ডক্টর খান টেবিলের উপরে থাকা পেপার ওয়েটটা এক হাতে নাড়তে নাড়তে বলে, দেখুন মিস্টার আইমান জারিফ, আমি আপনাকে আগেও বলেছি, আবার বলছি,
নেফ্রোটিক সিনড্রোম এমন একটা রোগ যা দীর্ঘমেয়াদী। এটা 15 থেকে 20 বছর পর্যন্ত বারবার হতে পারে। তবে এই রোগে আক্রান্ত 90% পেশেন্ট সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সুস্থ হয়ে যায়। তাই বলছি, এত ভয়ের কিছু নেই। ডক্টর খান নাতাশাকে দেখে, অতঃপর ওনার রুমে থাকা পিয়নকে ডেকে বলে, বাচ্চার বিপি মাপতে হবে, ইন্টার্নের কাউকে ডেকে দিন। এক সময় জারিফ বেশ ভদ্রভাবেই বলে, ডক্টর, আপনি তো মনে হয় এখানে কোথাও প্র্যাকটিস করেন না। গম্ভীর মোটা স্বরে সোজাসুজি বলে, না, আমি প্রতি বৃহস্পতিবার বিকেলে ঢাকায় চলে যাই। শনিবারে আবার ময়মনসিংহে আসি। ঢাকাতে আমার চেম্বার আছে। ওইখানে যেহেতু আমার বাসা, তাই ছুটির দিনগুলোতে ওখানে চেম্বার বসি। আর এখানে তো মেডিকেলে আছি, তাই আর এক্সট্রা করে চেম্বার দেওয়ার প্রয়োজন বোধ করিনি। এর মধ্যে তাসনিম আসে, এসে ডক্টর খানকে নম্র স্বরে সালাম দেয়। তাসনিমের এক হাতের মুঠোয় সুন্দর করে স্টেথোস্কোপটা মোড়ানো। তাসনিম বিপি মেপে বলে, স্যার বাই। ডক্টর খান সেটা প্রেসক্রিপশনের সাইডে লিখে রাখে, তারপর জারিফের দৃষ্টি আকর্ষণ করে বলতে থাকে, পেটনোসলিন ইউজ করার ফলে বিপিটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি থাকে। আর এই পেশেন্টদের ইমিউনিটি একদম কম থাকে। সেটা অবশ্য পেডনোলসিন ইউজ করার জন্য। তাই বলছি, কেয়ার নেবেন বাচ্চার। আর সব সময় এনার্জি, তেল চর্বি জাতীয় ফুড অ্যাভয়েড করবেন। আর ইউরিন হিট ক্লিয়ার থাকলে আমরা ধীরে ধীরে পেডনোলসলিনের পরিমাণ কমিয়ে দেব। ডক্টর আগে কিছু কথা বলেন, সাথে ওষুধও লিখে দেন, আর তাসনিমকে উদ্দেশ্য করে বলেন, মিস তাবাসসুম তাসনিম, আপনি ওনাকে সবটা ভালো করে বুঝিয়ে দিন। কথাটা শেষ করে ডক্টর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। যাওয়ার সময় বলে, আসি মিস্টার আইমান জারিফ, আমাকে এখন রাউন্ডে যেতে হবে। জারিফ অমায়িক হেসে শব্দে বলে, শিওর। যাওয়ার সময় নাতাশার মাথায় স্নেহের হাত বুলিয়ে যায়। মেয়েটাকে দেখলেই কেমন যেন অদ্ভুত মায়া কাজ করে। একে তো মা হারা, তার উপরে এত বড় একটা অসুখ। উফ, সত্যি বিষয়টা বেদনাদায়ক। তাসনিম জারিফকে সুন্দর করে সবকিছু বোঝাতে থাকে, যদিও জারিফ সবটা অনেক আগেই বুঝে গিয়েছে। এক নজর প্রেসক্রিপশনটা দেখেই তারপরেও মুখে সেটা খোনাক করে বলল না। মেয়েটা ধীরে ধীরে বলা কোমল স্বরের প্রতিটা কথা শ্রবণ করছে। জারিফের যেন আজ বেহায়া হতে চাইছে। বারংবার জারিফের দুনয়ন চোরা চোখে মায়াবী মুখে নিবদ্ধ হচ্ছে। অবশেষে তাসনিমের থেকে বিদায় নিয়ে জারিফ নাতাশার হাত ধরে বাইরের দিকে যেতে থাকে। তাসনিম ওদের যাওয়ার পানে চেয়ে থাকে, দুহাত সাদা অ্যাপ্রনের পকেটে গুজে। হঠাৎ নাতাশা পেছন ফিরে এক হাত উঁচু করে নাড়িয়ে বলে, বাই ভালো আন্টি। মা। তাসনিমও এক হাত নাড়িয়ে মিষ্টি হেসে বলে, বাহ, কিউটি পাই, লাভ ইউ। জারিফ নাতাশাকে ফলো করে পেছনে তাকায়। তাসনিমের সাথে চোখাচোখি হয়। জারিফ স্মিত হাসে। বিনিময়ে তাসনিমও মিষ্টি করে হাসে। ঘড়ির কাঁটায় রাত 8টার ঘরে। ড্রয়িং রুমের সোফায় বসে ফোন স্ক্রল করছে জারিফ। এমন সময় গলা ছেড়ে গান গাইতে গাইতে নীল আসে। এসে জারিফের পাশে হাত পা ছড়ি শটান হয়ে বসে পড়ে। মাথাটা সোফায় আর হেডে লাগায়। জারিফ এক নজর নীলের দিকে শান্ত চাহনিতে চেয়ে পরক্ষণে দৃষ্টি ফোনে নিবদ্ধ করে। নীল একটু নড়ে চড়ে সোজা হয়ে বসে। হালকা কেশে গলা পরিষ্কার করে বলতে থাকে, ব্রো, বাড়িতে তো তোর বিয়ের কথা চলছে। বড়মা বড় আব্বুকে এই নিয়ে কথা বলতে শুনলাম। জারিফ দৃষ্টি ফোনে রেখে বাঁকা করে বলে, তোর তো গিয়ে কোনো কাজকর্ম নেই, ফুল 20 করা, এর ওর কথা শুনে খবরদারি করা। কে বলেছে কাজ কি নেই? এসব করাই কি চারটিখানি কথা? কেউ চাইলেও কি সহজে খবরদারি কাজ করতে পারবে? পারবে না। আর সেই কাজ কি না নীল স্বেচ্ছায় করে বেড়ায়? খবরদারি কাজের জন্য কাউকে যদি নোবেল দেওয়া হতো, তাহলে নীল মনে হয় নোবেলটা আগেই অ্যাসিড করতো। এসব ভেবে নীল মনে মনে নিজেকে আশ্বস্ত করে। অতঃপর কোনো কথা গায়ে না মেখে জারিফকে বলে ওঠে, ব্রো, আমি সিরিয়াসলি বলছি এবার। রিয়েলি, তোর বিয়ে নিয়ে কথা আমি শুনেছি। এখন আপাতত আমি বিয়েটি নিয়ে ভাবছি না, তাই এই টপিক বাদ থাক, কেমন?
নীল কোষণটা কোলের উপর নিয়ে মুখটা ভার করে ম্লান স্বরে বলে, তুই বিয়ে না করা অবধি তোর আমার পথ ক্লিয়ার হচ্ছে না। তাই বলছি নিজের জন্য না হলেও আমার জন্য অন্তত বিয়েটা করে নে ব্রো। নীলের কথা শুনে জারিফের কাশি উঠে যায়। জারিফের দুবার কেশে নেয়, নিজেকে স্বাভাবিক করে। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার! অন্যজনের জন্য হলেও নাকি জারিফকে বিয়ে করতে হবে। উফ, ভাবা যায়? এমন কথা কোনো কালে কেউ বলেছে? এটা ভাবতেই তো জারিফ অবাকের চরম সীমায় পৌঁছে যাচ্ছে। জারিফ বিস্ফোরিত নয়নে নীলের দিকে তাকায়, গলার স্বর রুক্ষ করে বলে, এসব কি কথাবার্তা তোর? আমাকে বিয়ে করতে হবে, তাও তোর জন্য? মাথা খারাপ হয়েছে আমার, নাকি বাগলা কুকুরে কামড়িয়েছে আমাকে? নীল এক হাতে কপালে হালকা করে চাপড় দিয়ে হতাশ গলায় বলে, উফ, কি জ্বালা! বললাম এক আর বুঝলি আরেক। বলছি যে তুই বিয়েটা করলে আমার পথ ক্লিয়ার হবে। বড় ভাইদের রেখে ছোট ভাই কি করে বিয়ে করে সেটা বলতে চেয়েছি। নীলের কথায় জারিফও খানিকটা বোকা সেজে যায় উল্টো বোঝার জন্য। নীল সিরিয়াস মুখাভয় করে বেশ কৌতূহল নিয়ে জারিফকে শুধায়, আচ্ছা ব্রো, এসব বাদ দে। তবে বলতো, তোর কেমন মেয়ে পছন্দ? ঠিক কোন কোয়ালিটির মেয়ে তুই লাইক করিস? ভেবে দেখিনি, তাই বলতে পারছি না। নীল ঠোঁট গোল করে ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলে, ভেবে দেখতে হবে না, এখন ভেবে নিয়ে বল। যেমন বর্ণনা দিবি ঠিক তেমনই মেয়ে খুঁজে বের করব। সেই মেয়ে যখনই থাকুক না কেন, উগান্ডা থাকলে উগান্ডা থেকে ধরে বেঁধে আনবো। জারিফ নীলের দিকে তাকাতে নীল থেমে যায়। 10 সেকেন্ড পরে ফের শুরু করে, তবে শুনেছি যে যেরকমটা চাই তার কপালে নাকি ঠিক উল্টোটা থাকে। জানি না তোর সাথে আবার এরকমটা হবে না তো? নীল বারবার প্রশ্নয় চোখ বন্ধ করে ভেবে নেয়, অতঃপর চোখে মুখে একরাশ মুগ্ধতা নিয়ে বলতে থাকে, শ্যামবর্ণের কোমল স্বভাবের মেয়ে আমার পছন্দ। মায়াবী ফেস, যে ফেসের দিকে তাকালে মনে হয় পবিত্র নিষ্পাপ, কোনো মেঘের ছাপ থাকবে না। কথাবার্তা যেমন নরম হবে, ঠিক তেমনি নরম মনের অধিকারী হবে। তার মধ্যে উচ্ছৃঙ্খলতার ছায়াও থাকবে না। এক কথা বলতে পারিস, বেশি চঞ্চল মেয়ে আমার পছন্দ নয়। সাথে সাথে ঠান্ডা মেজাজের কোমল মনের মেয়ে আমার পছন্দ। সর্বোপরি হাই পার্সোনালিটি সম্পন্ন একজন ভালো মনের মানুষ হতে হবে। তার অহংকার হবে তার পার্সোনালিটি, ইগো নয়, প্রেজেন্ট পার্সোনালিটি সম্পন্ন হতে হবে। কথাগুলো বলার সময় না চাইতেও আপনা আপনি জারিফের দু চোখে আবছা আবছা তাসনিমের ফেস ভেসে আসছিল। ব্রো, তুই হলে শান্ত স্বভাবের, ঠান্ডা মেজাজের, আবার তোর বউ, আই মিন ফিউচার ভাবি, যদি তোর মতো শান্তশিষ্ট হয় তাহলে কেমন হবে যাবেন? তাহলে কেমন হয়ে যাবেন? তোদের দুজনের জিন এক হয়ে তোদের বাচ্চা তো আরও হিমশীতল হবে, একদম হিমালয় পর্বতের বরফের ন্যায় হবে তোর জেনেস্টিক্স বৈশিষ্ট্য। ওহ নো! এক নাগাড়ে কথাগুলো বলেই থামে নীল। কথা শেষ করে নীল এমন ভাবভঙ্গি করে মনে হচ্ছে এমন হলে সাংঘাতিক বড়সড় ভুল হয়ে যাবে। নীল হাঁটুর উপর কোনোই ভর দিয়ে এক হাত গালে রাখে, খুব সিরিয়াস ভাবভঙ্গি নিয়ে এক মনে কিছু ভেবে চলছে। নাসার গবেষণা কেন্দ্রে বসেও কেউ এতটা ভাবুক ভঙ্গিমা করবে কিনা সন্দেহ আছে। নীলের ফেসে যতটা সিরিয়াসনেস দেখা যাচ্ছে, উফ, ভাবা যায়? নীল মনে হয় নিজের ক্যারিয়ার গঠন করা নিয়ে এতটা সিরিয়াস নয়। এই মুহূর্তে যতটা সিরিয়াস ভাইয়ের ফিউচার বউ নিয়ে। জারিফ নীলের এই সকল কথা কানে না নিয়ে নির্বিকার ভাবে দু হাতে ফোন কল করতে থাকে। ওদিকে খানিকটা সময় ধরে ভেবে নিয়ে নীল টান টান হয়ে বসে, চোখে মুখে চিন্তার রেশ ফুটিয়ে তুলে বলে ওঠে, ব্রো, এখনো সময় আছে, তাই বলছি পছন্দটা চেষ্টা কর। অনেক ভাবাভাবি করে দেখলাম, দুজনেরই জিন একই রকম নরম কোমল স্বভাবের হলে বাচ্চা তুই একদম কাদামাটির মতো হবে। আর এখনকার মেয়েরা যে ডেঞ্জারাস! উফ, বিয়ে করতে চাই সহজ সরল দেখে, যাতে কান ধরে উঠবোস করাতে পারে। তাই নিজের কথা না ভেবে ভবিষ্যৎ বংশধর, আই মিন তোর ফিউচার সেলের কথা ভেবে হলেও একটু চঞ্চল স্বভাবের মেয়ে দেখে বিয়ে কর। একজন মানুষের নেচার নরম, তার মানে এই নয় যে সে বোকা।
তাকে 7 চর দিলেও রাগ থাকবে না এমন নয়, তাকে 7 চর দিলেও রাগ থাকবে না এমন নয়, অন্যের বিরুদ্ধে প্রোটেস্ট করবে না, ব্যাকবোন থাকবে না, মোট এরকম নয়। জারিফের কথার মাঝে যারা হাসতে হাসতে কণ্ঠে চঞ্চলতা নিয়ে বলে ওঠে, সচরাচর আমি যদিও নীল ভাইয়ার কোনো কথা সহমত পোষণ করি না, তবে আজকে নীল ভাইয়ার এই কথার সাথে একমত ঘোষণা করলাম। কথাটা শেষ করি যারা জারিফের পাশে ফাঁকা জায়গায় ধপাস করে বসে পড়ে। 2 আঙ্গুল মুখের সাথে ধরে 5 সেকেন্ড কিছু ভেবে নিয়ে শীতল কণ্ঠে বলে, ভাইয়ার বউ হিসাবে একটা চঞ্চলা হরিণী মিষ্টি ভাবি চাই, যে সারাক্ষণ আমাদের সুখের ঠিকানাকে তার চঞ্চল স্বভাব দিয়ে হাসি খুশিতে ভরে রাখবে। উফ, কোথায় পাওয়া যাবে এরকম ভাবি? যা টানা টানা হরিণ কালো মিচমিচে চোখের মণি, পাপড়িগুলো বেশ বড় সড়ো, ধপধপে সাদা ফর্সা, টোকা দিলেই যেন রক্ত চুয়ে পড়বে, দিঘি কালো মিচমিচে চুল, যার হাসির ঝংকারে সবাই মুগ্ধ হবে, যার সব কিছুতেই হবে আকর্ষণীয়। অর্ডার দেওয়া লাগবে। থমথমে মুখাভয় করে স্পষ্ট করে নীলের জবাব। ফের দাঁতে দাঁত চেপে বলে, এই যারা এমন বর্ণনা দিছিস, তোর বর্ণনা শুনে তো মনে হচ্ছে এমন মেয়ে অর্ডার দেওয়া লাগবে। তবে সমস্যা হলো, এখন অর্ডার দিলে ডেলিভারি পেতে পেতে তো ব্রো এর বিয়ের বয়স পার হবে যাবে। আর নাকি ব্রো রূপবানের মেইন ভার্সন হয়ে বউকে কোলে পিঠে করে মানুষ করবে। রূপবান যেমন রহিমকে কোলে পিঠে করে মানুষ করেছিল, ব্রো রাজি আসিস এরকম করতে? নীলের কথা শুনে যারা শব্দ করে হেসে ফেলে। যারা হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। নীল জিজ্ঞাসু দৃষ্টিতে জারিফের পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলের এহেন কথাবার্তায় জারিফ নীলের দিকে কটমট চোখে তাকিয়ে উঠে দাঁড়িয়ে সোজা নিজের রুমে চলে যায়। জারিফ ভালো করেই জানে এই ফাজিলের সাথে কথা বলা মানে নিজের মান সম্মানের দফারফা করা। ডাইনিং টেবিলের উপর 2 হাতের কোণয় ঠেকিয়ে গালে হাত দিয়ে বসে আছে লিয়া। মুখটা ভার তার। রাজিয়া সুলতানা টেবিলে খাবার সাজিয়ে রাখছেন। কাজের মেয়েটা হাতে হাতে সাহায্য করছে। লিয়া একটু নড়ে চড়ে সোজা হয়ে বসে। অতপর কাঁটা চামচ হাতে নিয়ে সালাতের থেকে এক টুকরো শসা তুলে নিয়ে মুখে পড়ে। শসার টুকরো চিবোতে চিবোতে ম্লান গলায় বলে, বলছি যে আম্মু, আমার কেন জানি মনটা ভীষণ খারাপ লাগছে, ভালো লাগছে না কিছু। মুড সুইং চলছে, মুডটাকে রিফ্রেশ করতে হবে। এনভায়রনমেন্ট। লিয়াকে থামিয়ে দিয়ে রাজিয়া সুলতানা মেয়ের দিকে শান্ত চাহনিতে চেয়ে ভরাট গলায় বলে, এনভায়রনমেন্ট চেঞ্জ করা দরকার। এত হেয়ালি না করে সোজাসুজি স্পষ্টভাবে বললেই পারিস দাদু বাড়িতে যেতে চাচ্ছিস। এত ইনিয়ে বিনিয়ে বলা আমার মোটেও পছন্দ নয়। যা বলবি পরিষ্কার করে। লিয়া 2 হাতে টেবিলের উপর ভাঁজ করে রেখে ঠোঁট উল্টে বলে, আরে না, আগে পুরো কথাটা তো শুনবে। দাদু বাড়ি থেকে তো কয়েকদিন আগেই আসলাম। অনেকদিন হলো নানু বাসায় যাই না, নানু ভাইকে দেখি না। নানু ভাইকে খুব করে দেখতেও ইচ্ছে করছে আমার। রাজিয়া সুলতানা চেয়ার টেনে বসেন। তার ছেলের হাসি দিয়ে শক্ত কণ্ঠে বলেন, আসছে। নানু ভাইয়ের উপর দরদ উতলে পড়ছে। ভাই বোন দুটাই তো হয়েছিস বাপের মতো। আমার বাপের বাড়ির নামই শুনতে পারিস না। এদিকে দাদু বাড়ির 14 গোষ্ঠী বলতেই পাগল। বছরে একবার বাবার বাড়ি যাই। তোদের ভাই বোনের জন্য 2 রাতের বেশি 3টা রাতও কাটাতে পারি না। মায়ের ব্লেম শুনে লিয়ার মনটা আরো খারাপ হতে থাকে। ফর্সা মুখে মুহূর্তে অমাবস্যা নেমে আসে। চোখ মুখ আরো ভার হয়ে আসে। আবার সুইচ অন করে দিয়েছি। এখন কতক্ষণ এটা চলে আল্লাহ মালুম। মায়ের বরাবরের মতো একই অভিযোগ। এইসব ভেবে লিয়া দীর্ঘশ্বাস ছেড়ে হাল ছেড়ে দিয়ে মুখটা বাংলার পাঁচের মতো করে রাখে। রাজিয়া সুলতানা দৃষ্টি শুরু করে লিয়ার দিকে চেয়ে শান্ত গলায় বলে, রাহবাড়ির স্কুল আছে, তোরও তো কলেজ প্রাইভেট আছে, তাই এখন যাওয়া চলবে না। পরে পাছে সময় করে যাব। 2 দিন থাকবো, বেশি না প্লিজ আম্মু। এখন সম্ভব নয়। এখন আমার নিজেরও জার্নি করতে ইচ্ছে করছে না। মায়ের কথার পিঠে লিয়া ফট করেই বলে ওঠে, আম্মু তোমরা না গেলে আমি একাই যেতে চাই। আমার ভীষণ ট্রেন ভ্রমণ করতে ইচ্ছে করছে। এবার ট্রেনে যেতে চাই। লিয়া এক্সাইটেড হয়ে কথাটা বলে। লিয়ার কথা শুনে রাজিয়া সুলতানা অবাক হন। মেয়ে যেতে চাইছে
একা, তাও আবার ট্রেনে। বিস্ফোরিত নয়নে মেয়ের দিকে তাকিয়ে কণ্ঠে কঠোরতা নিয়ে বলেন, তুই নানু বাসায় যাবি, তাও একা ট্রেনে? ইম্পসিবল। তোর আব্বু শুনলে তোকে সহ আমাকে শুলে চড়াবে। এইসব পাগলামি ছেলে মানুষই আবদার বাদ দে, আর এখন চুপচাপ খাবার খেয়ে নে। লিয়া গাল ফুলিয়ে রাখে। পাশ থেকে অল্প বয়সী কাজের মেয়েটা বলে ওঠে, আপামনি, আপনি একলা যাইতে চান? তাও ট্রেনে? না আপামনি, ট্রেনে মেনে একা যাইয়েন না। এমনিতে আপনার লইয়া আমার ভীষণ ডর করে। লিয়া মৃদু হাসে। কিয়ৎক্ষণ পর আশ্চর্যজনিত হয়ে মেয়েটাকে শুধায়, হোয়াট? ডর মানে ভয় লাগে আমাকে নিয়ে? হাউ ফানি! কিন্তু কেন আমাকে ভয় লাগার মতো? আমি আবার কি করলাম স্ট্রেঞ্জ? মেয়েটা ভীতু ফেস করে, বার কয়েক চোখ টিপ টিপ করে, শুকনো ঢোক গিলে নিয়ে ঠোঁট আওড়ায়। এই যে মাঝে মধ্যে আপনি বেহুশ হইয়া থাকেন, আমি তো খালাম্মারে বলি যে আপনার ঘাড়ের উপর আচর আছে, না হলে একজন সুস্থ সফল মানুষ একাই দাঁত লাগিয়া যায়। রাজিয়া সুলতানা ঠোঁট টিপে মিটি মিটি হাসে। লিয়া এক হাতে কপালে দিয়ে ফুস করে নিঃশ্বাস ছেড়ে ঠোঁট মেলে বলে, উফ আল্লাহ, অতিরিক্ত টেনশন করলে আমি সেন্সলেস হয়ে পড়ি। আর ব্লাডে আমার ফিলোফোবিয়া আছে। অতিরিক্ত ব্লাড এইসব দেখলে আমার কেমন যেন লাগে, আর আমি সেটা সহ্য করতে পারি না, তাই জ্ঞান হারিয়ে ফেলি, বুঝলে? মেয়েটা কি বুঝলো আল্লাহ মালুম, কারণ ফের ঠোঁট বেঁকিয়ে বলে ওঠে, আপনারা শিক্ষিত মানুষ, লেখাপড়া করেন, আপনারা তো অত শত বিশ্বাস করেন না। তবে মনে হয় খালাম্মা আপামনি একবারেই কবিরাজের কাছে একবার নিয়ে যাওয়া লাগবে। এখানে তাবিজ দিলে সব ঠিক হয়ে যাবে। আপনারা যে চুল টুল ছেড়ে দিয়ে রাত বিরাতে বারান্দায় বসে থাকেন, আর আপনার বারান্দার পাশেই তেঁতুল গাছ, ওনারা তো তেঁতুল গাছেই থাকে। কত সুন্দর সম্মান প্রদর্শন করে ওনারা বলে সম্বোধন করছে। উফ, মনে হচ্ছে জ্ঞানী গুণী বিশিষ্ট জনদের কথা বলছে। কথা শুনে লিয়া চরম বিরক্ত হয়। লিয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, রাগান্বিত স্বরে বলে, উফ কি জ্বালা! এমনিতেই মন মেজাজ ভালো নেই, আর এর উল্টাপাল্টা কথা। আর এমন ভাবে বলছে ওনারা, আই মিন ভূত মহাশয়রা ওর খুব পরিচিত, তাদের বাসভবনের অ্যাড্রেসও জানে। আশ্চর্য! রাজিয়া সুলতানা মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, তুমি থামো। আর লিয়া, খাবার না খেয়ে উঠে দাঁড়ালি যে? তোমাদের কথাবার্তায় খাবার খাওয়ার ইচ্ছেটাই চলে গিয়েছে, খেতে ইচ্ছে করছে না। রাজিয়া সুলতানা লিয়াকে কয়েকবার খাওয়ার কথা বলে। মায়ের কথায় লিয়া অবশেষে খাবার খেতে বসে। এমন সময় মেয়েটা ফের জিজ্ঞাসু দৃষ্টিতে লিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করে ওঠে, আচ্ছা আপামনি, এই যে আপনারা মাইয়া মানুষ হয়া একা যাইতে চাইতেছেন, আল্লাহ না করুক কোনো বিপদ আপদ হইলে কি করবেন? লিয়া খাবার চিবুতে চিবুতে বলে, ফেয়ারি টেলস দেখেছিস কখনো? নাকি রূপকথার গল্প শুনেছিস কারো কাছ থেকে কখনো? মেয়েটা দুদিকে ঘাড় নাড়ায়, যার অর্থ না, না টিভিতে দেখেছে আর না কারো থেকে গল্প শুনেছে। লিয়া ফের শীতল চাহনিতে চেয়ে বলতে থাকে, রূপকথার গল্পের রাজকন্যা যখন কোনো বিপদে পড়ে তখন রাজপুত্র এসে তাকে উদ্ধার করে। ঠিক তেমনি আমি কোনো সমস্যায় পড়ে রাজপুত্র না হলেও আমার জন্য নির্ধারিত থাকা মানবটা আমার হেল্প করতে তো আসবে। রাজিয়া সুলতানা মেয়ের দিকে মোটা চোখে তাকাতে লিয়া মুখটা থতমত করে রাখে। হালকা হাসার চেষ্টা করে বাম হাতে মাথা চুলকে বলে ওঠে, এমনি মজা করছিলাম তো। রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে লিয়া, বিছানায় গা এলিয়ে দেয়। এমন সময় দরজায় দাঁড় গোড়ায় দাঁড়িয়ে রাজিয়া সুলতানা হালকা কেশে শূন্যতা। লিয়া, ঘুমিয়ে পড়েছিস? না আম্মু, ভেতরে আসো। রাজিয়া সুলতানা লিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আর লিয়া চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। মায়ের দেয়া খবরে লিয়ার মনটা পুরোপুরি না হলে অনেকটা খুশি হয়েছে। লিয়ার বাবা এনামুল খান লিয়াকে নানুর বাসায় যাওয়ার পারমিশন দিয়েছে, তবে একা নয়, আর ট্রেনেও নয়, ড্রাইভার আঙ্কেল পৌঁছে দিয়ে আসবে। আর 2 দিন বা 3 দিন পর লিয়ার মামা নিজে লিয়াকে পৌঁছে দেবে, এরকম শর্তারোপ করেছেন। ঢাকাতে লিয়ার নানুর বাসা, কাল সকাল সকাল জার্নি করে অতদূর যেতে হবে, তাই মায়ের আদেশ এখন ফোন চালানো যাবে না, আর্লি ঘুম থেকে উঠতে হবে, তাই এখন আর্লি ঘুমাতেও হবে। নানু বাসায় বেশি মানুষজন নেই, বৃদ্ধ নানু ভাই, এক মামা মামি আর ছোট ছোট মামাতো ভাই বোন। কালকে দুপুরে নানু বাসায় আসছে লিয়া, অথচ রাত থেকে আবারও মনটা বাসায় ফেরার জন্য ছটফট করছে। পিচি পিচি 2 মামাতো ভাই বোন, তাদের সাথে কি আর গল্প কাটানো যায়।
আসার পর থেকে নানু ভাইয়ের সাথে হালকা গল্প আর পিচিদের সাথে এটা সেটা খেলেই সময় কাটিয়েছে। ভোরে আজানের ধ্বনি শুনে লিয়ার ঘুম ভেঙে যায়। আর মোড়া ভেঙে বিছানা ছেড়ে ব্যালকনিতে গিয়ে দুহাত বুকে গুজে দাঁড়ায়। গায়ের উপর পাতলা শাল চড়ানো, হাড় কাঁপানো শীত পড়ছে। ঠান্ডায় লিয়ার পুরো শরীর মৃদু কেঁপে কেঁপে উঠছে। লিয়ার এখন আফসোস হচ্ছে। বাসায় থাকলে কত মজা হতো, কলেজে গিয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পারতাম। ভালো লাগে না, উফ, কেন যে একা একা আসতে গেলাম। এখানকার প্রতিটা সেকেন্ড আমার কাছে ঘন্টায় রূপ নিয়েছে। আরো 2 দিন কি করে এখানে থাকবো আমি? এটা ভাবতেই লিয়ার গলা শুকিয়ে আসছে। লিয়া মনে মনে ফের আওড়ায়, যে করেই হোক নানু ভাইকে রাজি করিয়ে চলে যেতে হবে। এখানে আরো 2 রাত থাকলে দম বন্ধ হয়ে প্রাণ হারাবো আমি। জাহানারা বেগম ফজরের নামাজ আদায় করে জায়নামাজের তাসবিহ পড়ছিলেন। এমন সময় দরজায় দাঁড়গোড়ায় দাঁড়িয়ে জারিফ হালকা কেশে মা বলে ডাকে। জাহানারা বেগম জায়নামাজটা সুন্দর করে ভাঁজ করে রাখেন, তাসবিহটাও জায়গা মতো রেখে দেন। ছেলের কাছ থেকে এগিয়ে গিয়ে আধুরি গলায় বলে, উঠেছিস বাবা? চল হালকা নাস্তা তৈরি করে দিই, খেয়ে তারপর যাবি। ভার্সিটি থেকে থিসিসের ডাটা কালেক্ট করতে জারিফকে ঢাকা যেতে হবে আজ। জারিফ মায়ের কথার জবাবে বলে, এত সকালে খাবো না। এত সকালে খাওয়া যায়? তুমি বলো। তুমি তো আমাকে ভালো করে জানো। তাই এখন কষ্ট করে তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি পথে কিছু একটা খেয়ে নেব, চিন্তা করো না। নাতাশা ঘুমিয়ে আছে, ওকে আর তুললাম না। অনেক করে বলার পরও জারিফ খেয়ে যেতে রাজি হলো না। অবশেষে মায়ের হাতের 1 কাপ চা সাথে বিস্কিট খেলো। মায়ের আবদার খালি মুখে এত ভোরে কোথাও যেতে নেই। হাতে থাকা রিচওয়াচের সময় দেখে নিয়ে জারিফ মৃদু স্বরে বলে, মা, গাড়ির সময় হয়ে যাচ্ছে, এবার আসি তাহলে। ঠিক আছে বাবা। কথাটা বলেই কিছু মনে হতেই জাহানারা বেগম খানিকটা অবাক হয়। অতঃপর অবাক গলায় শুধায়, গাড়ির সময় হয়ে যাচ্ছে মানে? তুই কি বাসে যাবি নাকি? বাড়ির গাড়িই তো আছে। নীল রাতে বলেছিল ও নাকি বন্ধুদের সাথে কোথায় পিকনিকে যাবে, তাই আজকে গাড়িটা ওর লাগবে। জারিফ ছোট ভাইয়ের আবদার রাখতে বলে। ঠিক আছে। এদিকে আজকে নিজের প্রয়োজন ছিল, সেটা আর নীলকে বলেনি। জাহানারা বেগমের কাছে নীলের বিষয়টা না বলে জারিফ এমনি খোড়া অজুহাত দিয়ে প্রসঙ্গ এড়িয়ে যায়। জাহানারা বেগম ফের মায়াময় আদর মাখা স্বরে বলে, কখন ফিরবি বাবা? ফিরতে কি খুব বেশি দেরি হবে? বেশি রাত করিস না বাবা, এমনিতেই প্রচন্ড ঠান্ডা পড়েছে। দেখে শুনে যাস কেমন? এক্সট্রা শীতের পোশাক না হয় সাথে নিয়ে যা, যদি প্রয়োজন হয়। না লাগবে না, পড়েছি তো। রওনা দিতে দিতেই বিকেল হয়ে যাবে, বাসে আসতে আসতে সন্ধ্যা পার হয়ে যাবে, টেনশন করো না। ওইদিকে লিয়ার দম বন্ধ হয়ে আসছে। লিয়ার পক্ষে নানু বাসা এখন জেলখানায় রূপ নিয়েছে। লিয়ার মোটেও ভালো লাগছে না। তাই তো লিয়া বৃদ্ধ নানু ভাইকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আজকে চলে আসার জন্য বলে। নানু ভাই বেচারা পড়েছে বেকায়দায়। হ্যাকে তো একলা ছাড়তে পারছে না, আবার নাতির কথা তো ফেলতে পারছে না। নানু ভাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে করুণ গলায় বলেন, আপা আজকে থেকে গেলে হতো না? তোমার মামা তো অফিসে আছে, আর ব্যাংক থেকে ফিরতে ফিরতে তো রাত 8টা বেজে যাবে। তাই আজকে আর হবে না। কালকে অফিস থেকে ছুটি নিয়ে তোমাকে বাসায় দিয়ে আসবে, তোমার বাবা মার কাছে। আর তোমাকে একলা ছাড়লে, তোমার কিছু হলে তোমার বাবা আমাকে রক্ষা করবে না, এই বৃদ্ধকে কাঠগড়ায় তুলবে। শেষ বয়সে এসে জেলের ভাত খেতে হবে আমায়। আর এদিকে বয়সের ভারে অতটা পথ জার্নিও করতে পারি না, তাই বলছি। লিয়া তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, নানু ভাই আজ 2 দিন আছি। আমার আর মোটেও মা বাবা ভাইকে ছাড়া থাকতে ভালো লাগছে না। আর না এখানে কেউ আছে আমার বয়সী যে তার সাথে অন্তত গল্প করে সময় কাটবে আমার। পিচিদের সাথে খেলি, তাও ওরা সারাদিন স্কুলে থাকে। আর নানু ভাই তুমি জানো তো, আমার যখন একবার যেটা থেকে মন উঠে যায়, হাজার চেষ্টা করেও মন বসাতে পারি না। আর এখন আমার মন কিছুতেই এখানে থাকতে চাইছে না। আর বলছি তো কিছু হবে না, তুমি গাড়িতে তুলে দিবা। সোজা গাড়ি ময়মনসিং চলে যাবে, তারপর ড্রাইভার আঙ্কেল এসে আমায় নিয়ে যাবে। তুমি কি আমাকে লোকাল বাসে তুলে দিবা নাকি যে হারানোর ভয় থাকবে? নাতনির একরোখা জেদ আর ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে পরাজিত হয়ে বৃদ্ধ নানু ভাই লিয়াকে গাড়িতে তুলে দেয়। অবশ্য ফোনে মেয়ের থেকে সম্মতি নিয়েছে, লিয়াকে লাক্সারি হিনো গাড়িতে তুলে দেয়। আগে থেকে সিট বুকিং না দেয়ায় সিটটা পেছনে হয়। বিকেল 4টা বাজে ময়মনসিং যেতে যেতে সন্ধ্যা বেরিয়ে যাবে। লিয়াকে সিটে বসিয়ে দিয়ে নানু ভাই আড়ালে চোখের পানিটুকু মিছে নেয়।
লিয়ার মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়, অজস্র দোয়া করতে থাকে। লিয়া নানু ভাইকে আলতো করে জড়িয়ে ধরে বিদায় জানায়। গাড়ির ড্রাইভার সিটে বসে, গাড়ি স্টার্ট দেবে। সেই সময় নানু ভাই গাড়ি থেকে নেমে যায়। লিয়ার পাশে সিট এখনো ফাঁকা পড়ে আছে। লিয়া কপাল কুঁচকে ভাবছে, এখানে এবার কে বসবে আল্লাহ মালুম। ভালো হতো দুটো সিটি কিনে নিলে, মেয়ে মানুষ ছাড়া যদি ছেলে মানুষ বসে তখন। হায় আল্লাহ, এটা তো ভাবিই নাই। আর নানু ভাইয়েরও হয়তো তাড়াহুড়ো এইসব মনে নেই। লিয়া দ্রুত গাড়ির কন্ট্রাক্টরকে ডেকে বলে, এই সুইটটা বুকিং না থাকলে আমি কিনতে চাই। জবাব এলো, সরি ম্যাডাম, সম্ভব নয়, অলরেডি এটা বিক্রি হয়ে গিয়েছে। এটা শুনে লিয়া হতাশ হয়ে জানলা দিয়ে বাইরে দৃষ্টি দেয়। সাথে এক গাদা সংশয় মনে উদয় হতে থাকে। লিয়া মনে মনে নিজেকে সাহস যোগায়, ব্যাপার না, লিয়া যথেষ্ট ব্রেভ অ্যান্ড ক্লেভার গার্ল, যে কোনো সিচুয়েশন মোকাবেলা করতেই পারবে। লিয়া নিজেকে আরো আত্মবিশ্বাসী করে তোলার চেষ্টা করে। লিয়া দৃষ্টি জানলা দিয়ে বাইরে। এমন সময় বাসে উইন্ডোর পাশের সিটে কোনো মেয়েকে বসে থাকতে দেখে জারিফের ভ্রুযুগল কুঁচকে যায়। কোনো মেয়ের পাশে বসতে হবে এটা ভেবেই জারিফের অস্বস্তি বোধ আকাশসম হয়। জারিফ প্যান্টের পকেট থেকে এক হাতে টিকিটটা বের করে সিট নাম্বার চেক করে নেয়। উফ শিট, নম্বর তো ঠিকই আছে, এটাই জারিফের সিট। জারিফ সিটে বসতে খানিকটা ইতস্তত বোধ করে। আশেপাশে ঘাড় ঘুরিয়ে বাকি সিটগুলোতে নজর বুলায়। না, আর একটাও ফাঁকা সিট মিলছে না। এদিকে গাড়ি স্টার্ট দিয়েছে। জারিফ কোনো উপায় না পেয়ে নিজের সিটে বসে পড়ে। ঠোঁট গোল করে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রল করতে থাকে। জানলা দিয়ে বাইরের দৃষ্টি লিয়ার। নিজের পাশে করিডোরের সিটে কারো উপস্থিতি বুঝতে পেরেও নির্বিকার থাকে। ঘাড় ঘুরিয়ে পাশে বসা মানুষটাকে দেখার কোনো আগ্রহই তার কাজ করছে না নিজের মধ্যে। লিয়ার এখন শুধু একটাই টেনশন হচ্ছে, বাসায় গিয়ে কপালে প্রচন্ড দুঃখ আছে। আমার বকুনি শুনতে হবে। এবার বকুনির সাথে চড় থাপ্পড় না পড়ে। এটা ভাবতেই লিয়ার এক হাত আপনা আপনি ফর্সা গালে চলে যায়। লিয়ার নজর জোড়া বড় বড় করে বার কয়েক শুকনো ঢোক গিলে নেয়। লিয়ার চোখের সামনে ভাসছে ঠাস ঠাস করে আম্মুর হাতের থাপ্পড়। হাতটা আলতো করে গালে বুলাতে বুলাতে লিয়া মনে মনে আওড়ায়, অন্য অনেকদিন বাদে আজকে নির্ঘাত লিয়া তো টসটসে দুই গালে আম্মুর পাচাগুলোর ছাপ পড়বে। এসব ভেবে লিয়ার ফর্সা মুখে অন্ধকার নেমে আসে। কারণ এই তো গাড়িতে ওঠার আগে রাজিয়া সুলতানা ফোনে শাসিয়েছেন। কে বলেছিল এভাবে জেদ করে যেতে, আবার জেদ করে একরোগা ঘো ধরে চলে আসতে। এখন যদি কোনো সমস্যা হয় তাহলে লিয়ার কপালে শনি আছে, একদম রক্ষা থাকবে না। এতক্ষণের কঠোর মনটা ধীরে ধীরে নরম হতে থাকে। লিয়া ভাবে, মোটেও একরোখা গো ধরে এভাবে চলে আসা ঠিক না। কালকে মামার সাথে আসলেই ভালো হতো। উফ, নানু ভাই কত করে বললো, মামিও বললো, সবার কথা না শুনে বড্ড ভুলই হলো। এখন একা একা এতটা পথ জার্নি করতে কেমন যেন আনইজি লাগছে। যতই মনকে শক্ত করতে বলছি কোনো ভয় নেই, কিচ্ছু হবে না, ততই যেন ভয় পাহাড় আর বাতাসের গতিতে মনে জেগে বসছে। উফ আল্লাহ, বাতাসে বললেও ভুল হবে, আলোর গতি আসছে। ভয় আর টেনশন দুটোই হচ্ছে। এই জন্যই মহাজ্ঞানীরা বলেছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার হয়েছে সেই দশা। হুটহাট মনের ইচ্ছাকে প্রায়োরিটি দিয়ে তো কোনো কিছু করে ফেলি আমি। পরে মাসুল দিতে হয়, টেনশন করতে হয়, আর নয়তো আব্বু আমার বকুনি খেতে হয়। জানলা দিয়ে হু হু করে শীতল বাতাস আসছে। জারিফ পাশে বসা মেয়েটার দিকে আর চোখে একবার তাকায়। মনে হচ্ছে মেয়েটা এক হাত বাইরে দিয়ে কি সুন্দর প্রকৃতি বিলাস করছে। এদিকে শীতের দিনের ঠান্ডা বাতাস পাশে বসা ব্যক্তির ভালো নাও লাগতে পারে, সেদিকে তার কোনো হুঁশই নেই। জারিফের কপালে ভাঁজ প্রগাঢ় হয়। জারিফ ঠোঁট কামড়ে ধরে ভাবে, এই হলো মেয়েদের ছেলে মানুষে। শীতের লোম খুব শিহরিত হবে, তবুও তাদের কোনো হেলদোল হবে না। জানলা দিয়ে হু হু করে প্রচন্ড ঠান্ডা বাতাস আসছে, আর এই আছে প্রকৃতি বিলাস করতে। জারিফের একবার ইচ্ছে করলো মেয়েটাকে ডেকে বলতে, উইন্ডোটা বন্ধ করুন, ঠান্ডা বাতাস আসছে তো। পরক্ষণে ইতস্তত বোধটা জেগে উঠতেই জারিফের বলার ইচ্ছেটাও ওখানেই দমে যায়। জারিফ সোজা হয়ে বসে ফোনে মুখ ডুবিয়ে থাকে। শহরের পিচঢালা পথ ফেলে গাড়ি যখনই হাইওয়ে নিয়ে দিয়ে যেতে লাগলো, শীতল বাতাসের প্রকোপ অনেকটাই বেড়ে গেল। লিয়ার সমস্ত লোমকূপ শিহরিত হয়ে উঠল। লিয়ার পাতলা গোলাপি ওষ্ঠ মৃদু কম্পিত হলো। লিয়া এক হাতে গায়ের উপর দেয়া শালটা একটু ভালো করেই জড়িয়ে নিল। অবশেষে ঠান্ডা বাতাসের কাছে পরাজিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও লিয়া এক হাতে উইন্ডোটা টেনে দিল। লিয়া সোজা হয়ে বসে,
সময় কাটানোর জন্য হ্যান্ডব্যাগ থেকে ফোন আর ইয়ারফোনটা বের করে। ইয়ারফোনটা কানে গোজার সময় লিয়ার দৃষ্টি যায় পাশে বসা মানবের দিকে, যে কিনা ফোনে মুখ ডুবিয়ে রেখেছে। প্রায় আধা ঘন্টা হবে গাড়ি চলছে। এই সময়টা ধরে লিয়া খেয়াল করেছে পাশের মানুষটা না লিয়াকে কোনো ডিস্টার্ব করেছে আর না কথা বলার ট্রাই করেছে। এটা ভেবে লিয়ার খানিকটা কৌতূহল হলো এক নজর পাশে বসা মানুষটাকে দেখতে। ইয়ারফোন কানে গুজতে গুজতে লিয়া আর চোখে এক পলক তাকায়। এক পলক তাকাতেই লিয়ার পলক থমকে যায়। পাশে বসা সুদর্শন পুরুষটাকে দেখে লিয়া ঘন ঘন পলক ঝাপটায়। অফ হোয়াইট টি শার্টের উপরে ব্ল্যাক জ্যাকেট, জ্যাকেটের চেনটা খোলা, অ্যাশ কালারের ড্যানিম প্যান্ট, পায়ে ব্ল্যাক ক্যাটস, আকর্ষণীয় ভঙ্গিমায় বসে ফোন স্কল করছে। লিয়া অবাক চাহনিতে চেয়ে আশ্চর্য হয়ে আমতা আমতা করে বলে ওঠে, আপনি এইখানে? আমি স্বপ্ন দেখছি না তো? আমার পাশে আপনি? অবশ্য সেদিনের পর এর আগে যে কবার আপনাকে দেখেছি সেটা স্বপ্নেই। এখন গাড়িতে বসে জেগে জেগে স্বপ্ন দেখছি না তো? আই কান্ট বিলিভ মাই আইস। লিয়া এতক্ষণ এক্সাইটেড হয়ে গড়গড় করে এক নাগারে কথাগুলো বলে ফেলে। জারিফ মাথাটা তুলে ঘাড় ঘুরিয়ে উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে শীতল চাহনিতে লিয়ার দিকে তাকায়। জারিফের শীতল চাহনিতে লিয়ার নজর পড়তে লিয়া থমথমে মুখাভয় করে চুপ হয়ে যায়। লিয়া ঠোঁটে ঠোঁট চেপে বলে,